মিস্টার টিম লিডার, আমি তোমাদের লিস্টে আরও কিছু বন্যপ্রাণীর নাম যোগ করছি, যার দর্শন এই প্লেন থেকে দেখতে পাওয়া মুশকিল, জাস্ট বিকজ তারা খাদ্যের কারণে পাহাড়তলির ঘন জঙ্গলে থাকতে ভালোবাসে। তাহলে আমাদের যেতে হবে রাজধানী শহর হারারে থেকে 100 কিলোমিটারের কিছু বেশি দূরে। ভূপ্রকৃতি, গভীর অরণ্য এবং নানাবিধ হিংস্র বন্যপ্রাণীর প্রাচুর্য, এইসব মিলিয়ে মিশিয়ে গ্রানাইট পাহাড়ে ঘেরা অঞ্চলটি কিন্তু অতিশয় দুর্গম। মিস্টার টিম লিডার, এইটা তাদের নেশা এবং পেশা। স্যার এই রোদের আলোয় দেখুন, উবের গ্রানাইট পাহাড়ে মাঝে মাঝে ঝিলিক দিচ্ছে। হ্যাঁ টিম লিডার, এখানে খামের মতো দেখতে অনেকগুলো গর্ত। এ তল্লাটে এই ঝর্ণার মতো বাঘদের থাকার মতো তো ওই একটাই গুহা। কিন্তু ভুল আমাদের একজন কি করেছিল? ঝর্ণার জলে চান করে ফেরার পথে তার ভুলের জন্য আমাদের চোখের সামনেই একজনকে তার প্রাণ দিয়ে সেই প্রশ্নের জবাব দিল। নমস্কার, গল্প কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা প্রদীপ কুমার বিশ্বাসের লেখা সোনার দেশ জিম্বাবুতে। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প। জিম্বাবুতে সেদিন এবং তারপরে পুরো একটা রাত সব ব্যাপারটা ঘটেছিল স্থানীয় ভূতত্ত্ববিদ জীবনের জন্য। ও সেই সময় গ্রানাইট পাথরে হোঁচট না খেলে আমরা শুধু হতাশ হয়ে ফিরে আসতাম। গ্রানাইট পাহাড়ে সোনার সন্ধান অধরাই থাকত। তবে সেদিন মেঘলা আকাশের দরুন ও জিপিএস ভুল করতে করতে আমাদের রাস্তা ভুলিয়ে দেয় এবং আমরা রাত কাটাই চিতাবাঘের গুহার কাছে। আমরা যে ভারতীয় কোম্পানির হয়ে জিম্বাবুতে সোনা অনুসন্ধানে এসেছি, এই দেশে তারা কয়েক পুরুষ ধরে অন্য জিনিসের ব্যবসা করছে। জিম্বাবু সত্যি করে সোনা আর হীরের দেশ। 1 টন পাথরে এখানে 20-30 গ্রাম সোনা অনায়াসে পাওয়া যায়, নদীর বালুতটে আর পাহাড়ের তলায়। 1 সপ্তাহ এসব দেখে আমাদের তো তাক লেগে গেল। এইসব করতে গিয়ে আমাদের বেশ নাকানি চোবানি খাওয়ার আর গভীর অরণ্যবাসের রোমাঞ্চকর অভিজ্ঞতা দুটোই হয়েছিল। এখানে আসার আগে আমরা একটা প্রাথমিক অনুসন্ধান করে নিয়েছিলাম ভারতে বসেই। প্রসঙ্গত বলি, সোনা অনুসন্ধানে ভূতাত্ত্বিক কতকগুলো প্রাথমিক খোঁজ করেন। এই সমস্ত দিকগুলো দেখবার পর আমরা দেখি কোথায় আগ্নেয় শিলা আছে। অনেক সময় এইসব শিলাতে অন্য ছোট ছোট আগ্নেয় পাথরের অজস্র শিরা আড়াআড়িভাবে কেটে যায়। এর সাথে দেখা যায় কখনো ধূসার কোয়ার্টাজ পাথর। এই পাথরে, এমনকি তার সঙ্গের পাথরেও থাকতে পারে মূল্যবান হলুদ ধাতু সোনা। বলা যেতে পারে সঙ্গদোষ, সঙ্গ গুণ আর কি। আমরা ভারতে বসে দিনের পর দিন জিম্বাবুয়ের উপগ্রহ চিত্রে খুঁজে বেরিয়েছি এই রকম পাথরের পাহাড় কোথায় আছে, আর তাতে ধূসর কোয়ার্টাজ পাথর পাওয়ার সম্ভাবনা কতটা হতে পারে। এইভাবে আমরা বেশ কিছু জায়গা করেছিলাম। এর সাথে আরেকটি কথা আমাদের মাথায় রাখতে হচ্ছিল, উপগ্রহ চিত্রে পাওয়া আর অন্যান্য সব লক্ষণযুক্ত স্বর্ণ আকরিকের উজ্জ্বল সম্ভাবনাপূর্ণ প্রায় সব জায়গা বিদেশি দৈত্যাকার কোম্পানিগুলোর কবলে। আমাদের এমন কোনো সেরকম স্বর্ণ আকরিকের সম্ভাবনাময় জায়গা খুঁজে বার করতে হবে যেখানে অন্য কেউ এখনও এসে পৌঁছায়নি। এই জিনিস একমাত্র জিম্বাবু পৌঁছেই করা যেতে পারে। জিম্বাবুতে এসে আমরা তার ভূপ্রকৃতির সাথে পরিচিত হওয়ার সাথে সাথে সে দেশের সরকারি খনি এবং ভূতাত্ত্বিক বিভাগগুলোতে ঘুরে বেশ নিরাশ হচ্ছিলাম। সোনার সম্ভাবনাময় যেসব জায়গা অন্য বিদেশি কোম্পানির দখল মুক্ত, সেই অনুসন্ধান মনে হচ্ছিল সোনা অনুসন্ধানের চাইতেও শক্ত। এই করতে করতে আমরা একজন স্থানীয় ভূতাত্ত্বিক এবং গাইডের খোঁজ পেয়ে গেলাম, যাদের পুরুষানুক্রমিকভাবে সম্পত্তি কেনাবেচার ব্যবসাও আছে। যে তথ্যগুলো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম সেগুলো ওর নখদর্পণে, এবং সে অনায়াসে সেই সব তথ্যের প্রামাণ্য দলিলের খোঁজ একের পর এক হাজির করতে লাগলো। পুরনো দিনের হিন্দি সিনেমার ভিলেন জীবন অর্থাৎ ওমকার নাথকে যদি কৃষ্ণাঙ্গ করে দেওয়া হয়, তবে এই গাইড লোকটিকে দেখতে অনেকটা তার মতো। এই কারণে ওর খটোমটো নামকে পাল্টে আমরা ওর নাম দিলাম জীবন, এবং সেই কথা ওকে বলতে ও সানন্দে এই নতুন নাম স্বীকার করতে রাজি হয়ে গেল। জীবন যে ম্যাপটা আমাদের দেখিয়েছিল, সেই ম্যাপ নিয়ে আমাদের মধ্যে চিন্তাভাবনা শুরু হলো। আমি বললাম, এই ম্যাপে আঁকা চিত্র সংকেত দেখে মনে হচ্ছে
এখানে বেশ কয়েকটা গ্রানাইট পাহাড় আছে। আমার তরুণ বন্ধু দেবায়ন বলল। স্যার আমার মনে হয় এই গ্রানাইটে ধোয়াটে কোয়ার্টস পাথরের শিরা থাকবেই। তার কিছুগুলোতেও কি সোনা থাকবে না? ওর কথাটা নিয়ে এবং ম্যাপে দেখানো আরও অনেক কিছু দেখবার পর আমি বললাম, তাহলে আমাদের যেতে হবে রাজধানী শহর হারারে থেকে 100 কিলোমিটারের কিছু বেশি দূরে। ভূপ্রকৃতি, গভীর অরণ্য এবং নানাবিধ হিংস্র বন্যপ্রাণীর প্রাচুর্য এইসব মিলিয়ে মিশিয়ে গ্রানাইট পাহাড়ে ঘেরা অঞ্চলটি কিন্তু অতিশয় দুর্গম। তরুণ দেবায়ন অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে বলল। তাহলে সেখানে যাওয়ার একমাত্র উপায় কিন্তু আকাশপথ। জীবন আমাদের কথা শুনছিল আর ওর মুখ বেশ গম্ভীর হচ্ছিল। আমার দিকে চেয়ে বলল, মিস্টার টিম লিডার, একমাত্র 9 আসনের ছোট চ্যাটার বিমানই সেই দুর্গম জায়গায় নামতে পারে, তাও কিন্তু বেশ মুশকিল। তবে আমার মনে হয় গ্রানাইট হিল রেঞ্জের আশেপাশে কোথাও নেমে প্রথমে প্রাথমিক সমীক্ষার কিছু কাজ শুরু করব, তারপর বাদ বাকি দেখা যাবে। 9 সিটার চার্টার প্লেনের একটা সুবিধা হলো যে এই ধরনের ছোট বিমান বেশি উচ্চতায় উঠতে পারে না। এর ফলে আমরা বিমানে থেকেই দুর্গম পাহাড়ের পাথর বা অন্যান্য স্বর্ণ সম্ভাবনাময় ভূপ্রাকৃতিক লক্ষণগুলো চিনতে পারবো। বিমান থেকেই আমরা কাজ শুরু করে দেব। আমাদের এই আলোচনা শুনে জীবন আমাদের পই পই করে বারণ করে বলল, না না, একদম নয়, একদম নয়। আমরা যে সোনার সন্ধানে পাহাড় জঙ্গল চষে বেড়াচ্ছি, সেই সব কথা যেন অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর সামনে নিজেদের মধ্যে কোনো রকম আলোচনা না করা হয়। কারণ লোকজনের যদি সামান্যতম সন্দেহ হয় যে আমরা সোনার সন্ধানে ঘুরছি, তাহলে কিন্তু আমরা মাফিয়াদের কবলে পড়তে পারি। তাহলে আমরা মুখে স্টিকার লাগিয়ে রাখবো নাকি? দেবায়নের দিকে রোষ কষায়িত দৃষ্টিতে তাকিয়ে সে নিজের মাথা নেড়ে বলল, কথার মাঝে কথা বলা কিন্তু আমি একদম পছন্দ করি না। দেখো, জিম্বাবুয়ের পাহাড় জঙ্গল চষে বেড়ায় বিভিন্ন দেশ থেকে আসা বিদেশিদের দলবল। এরা মূলত ওই অঞ্চলের বিচিত্র ভূপ্রকৃতি আর বন্যপ্রাণীর ছবি শিকার করে। কি বলছো জীবন? এরকম আবার কেউ স্বীকার করে? মিস্টার টিম লিডার, এইটা তাদের নেশা এবং পেশা। পেশা এই কারণে যে এইসব ছবির চিত্রসত্র ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারির মতো বেশ কিছু চ্যানেলে বেশ চড়া দামে বিক্রি হয়। কাজেই আমরা কি করতে এখানে সেটা কেউ জিজ্ঞাসা করলে, এমনকি পাইলটের সামনেও, আমরা যেন ছবি তোলার কথাই আলোচনা করি। বোঝা গেল? এই বিমানযাত্রার শুরু থেকেই আমি এবং আমার 2 সহকারী চিল শকুন আকাশে থেকেও যেভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে মাটির দিকে চেয়ে থাকে, ঠিক সেভাবেই আকাশপথ থেকে নিচের গ্রানাইট পাহাড়গুলোর দিকে চেয়েছিলাম। কিছু কিছু গ্রানাইট পাহাড়ে পাথরের লক্ষণ দেখে তাদের মধ্যে স্বর্ণযুক্ত পাথরের শিরার সম্ভাবনার উল্লাস চেপে রাখতে পারিনি। দেবায়ন বলল, স্যার এই রোদের আলোয় দেখুন, পূবের গ্রানাইট পাহাড়ে মাঝে মাঝে ঝিলিক দিচ্ছে। চুপ, একদম চুপ। বাংলাতে বললেও পাইলট কিন্তু সব মন দিয়ে শুনছে। 9 সিটার প্লেনে পাইলটের জন্য ককপিট থাকে না। পাইলট দেখতে যেমন ক্রিকেটার কার্টলি আমব্রোজের মতো, তার নামটাও হুবহু তাই। আমি তার পাশেই বসেছিলাম। আকাশপথে নিজের প্লেনের কন্ট্রোল প্যানেল আর জয়স্টিক ওঠানামা করতে করতে নিচের পাহাড়গুলোকে ঘিরে আমাদের উল্লাস দেখে তিনি বললেন, মিস্টার টিম লিডার, তোমাদের উল্লাস আর উৎসাহ দেখে মনে হচ্ছে তোমরা এখানে কিছু সোনালী রঙের ঈগল আর রামধনু রঙের কাকাতুয়া দেখে ফেলেছো। আমি তোমাদের লিস্টে আরও কিছু বন্যপ্রাণীর নাম যোগ করছি, যার দর্শন এই প্লেন থেকে দেখতে পাওয়া মুশকিল, জাস্ট বিকজ তারা খাদ্যের কারণে পাহাড়তলির ঘন জঙ্গলে থাকতে ভালোবাসে। তারা হচ্ছে গরিলা, ইম্পালা হরিণ আর অবশ্যই অতি হিংস্র এবং চতুর পুমা। ভয় পেও না, তোমরা যদি তোমাদের গাইডের কথা শুনে জঙ্গলে চলবার মতো জ্বলন্ত মশাল নিয়ে চলো, তবে বিপদের সম্ভাবনা অনেক কম। তোমরা যদি চাও তবে এইখানে কাছেই একটা লোকাল এয়ারডেনে তোমাদের নামিয়ে দিতে পারি। তার কথায় এমন একটা চ্যালেঞ্জের সুর ছিল যে আমরা সব ভুলে রাজি হয়ে গেলাম। কার্টলির সঙ্গে সঙ্গে কয়েকটা জায়গায় রেডি মেসেজ করে আর নিজের জিপিএস দিয়ে মিলিয়ে মাথা নাড়তে নাড়তে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় 9 সিটারকে ট্রি হাইটে নামানোর জন্য পাক খাওয়ানো শুরু করলো। এক লহমার মধ্যে দূরে আগুনের শিখার মতো কিছু জ্বলতে দেখে কার্টলি সউল্লাসে বলে উঠল, There we are! জীবন আর তার সহকারীরা প্লেনের পিছনের সিটে ঘুমিয়ে পড়েছিল।
প্লেন নামতে দেখে তারা সবাই একসাথে কপাল চাপড়ে আমাদের দিকে তাকিয়ে সোয়াহিলিতে বেশ তর্জন গর্জন শুরু করলো। কিন্তু কি হবে, প্লেন তখন রানওয়েতে নামতে প্রায় শুরু করেছে। কাঁকুড়ে লাল পাথর আর স্থানীয় গ্রানাইট পাথর একসাথে গুঁড়ো করে 1 কিলোমিটারের মতো লম্বা আর ফুটপাথের চাইতে সংকীর্ণ একটা রাস্তার মতো জায়গার বেশিটা হচ্ছে রানওয়ে আর বাকিটা ট্যাক্সিওয়ে। অদূরে ধানের গোলার মতো উঁচু এক রাডারবিহীন টাওয়ার, ওইটাই নাকি কন্ট্রোল রুম, যেখান থেকে রেডিও সিগন্যাল আর জিপিএস রিডিং দুটো মিলিয়ে প্লেনের অবস্থান আর উচ্চতা জেনে নেওয়া হয়। এরপর কন্ট্রোল রুমের মাথায় বাঁধা গ্যাসের আগুন দেওয়া বড় বেলুনকে ফুলিয়ে ছোট উড়োজাহাজকে নামাবার সংকেত দেওয়া হয়। ছোট বিমান নামবার আর উড়বার ব্যবস্থা করে দেওয়া এইসব রাডারবিহীন কন্ট্রোল রুম আর খেলনা রানওয়ে নিয়ে পুরো জায়গাকে এরা অবশ্য এয়ারপোর্টের বদলে এয়ার ডেন বলে। আমাদের 9 সিটারকে নামতে দেখে দৈত্যকার কৃষ্ণকায় লোকেদের দলবল চারিদিক থেকে আমাদের ঘিরে ধরল। কার্টলি আমাদের আশ্বস্ত করে বলল, আরে ভয় পাওয়ার কিছু নেই, এরা এসেছে নিজের মালপত্র নিয়ে যেতে। ও তাদেরকে ইশারা করতেই তারা সবাই মিলে বিমানের পেট থেকে বিশাল বিশাল সব প্যাকেট নামাতে শুরু করলো। এটা চার্টার প্লেন হলেও আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আমাদের সাথে প্রত্যন্ত অঞ্চলের জন্য কিছু জরুরি জিনিস যেমন মেডিসিন ইত্যাদিও যাবে। সেই জন্য আমাদের ভাড়াতে বেশ কিছু ছাড় দেওয়া হবে। প্যাকেটগুলো দেখে মনে হচ্ছিল যে বেশ কিছু প্যাকেটে আটা, চাল, তেলও থাকতে পারে। কার্টলি তার 9 সিটার নিয়ে উড়ে যাওয়ার পর জীবন রীতিমতো আমাদের ক্লাস নিল। সে বেশ রাগত সুরে বলল, তোমরা এখানে নামবার সিদ্ধান্ত নেবার আগে একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? কয়েকটা গ্রানাইট পাহাড় থেকে এত গলে গেলে যে খুব সহজেই তোমরা কার্টলির পাতা ফাঁদে পা দিলে। সব পেলোড এখানে নেমে যাওয়াতে কত লাভ হলো তার জানো? কডমা এয়ারপোর্টের ফি না দিয়ে এই ডেনে নামবার জন্য তার যৎ সামান্য ফি লাগলো, বুঝলে? যৎ সামান্য ফি। এখানকার লোকেদের 50 কিলোমিটার ঘোড়ার পিঠে না গিয়ে ঘরে বসে সব মাল পেয়ে যাওয়াতে তারা কার্টলিকে বেশ ভালো পয়সাও টিপসও দিল। কিন্তু কডমা টাউনে না নেমে এইখানে নামায় আমাদের এবার সমস্যায় পড়তে হবে। আমরা না পাবো ড্রাই রেশন, না টিন ফুড, না পাবো পর্টার। আমাদের মালপত্র সব এবার নিজেদের পিঠে করেই বয়ে নিয়ে যেতে হবে। এই যে টিম লিডার, তুমি জানো কি, যদি এইখান থেকে সোজা যাও গ্রানাইট হিলগুলোতে তবে কডমা থেকে দূরত্ব সত্যি কম হবে। কিন্তু এই দিকের পাহাড়ের ঢাল এত চড়াই যে রোপ ক্লাইম্বিং করেই যেতে হবে। আর পাহাড়ের চূড়ায় পৌঁছাবার অনেক আগেই তোমরা সব পুমার পেটে চলে যেতে পারো, কারণ পাহাড়ের চূড়ায় পৌঁছাতে গেলে আগে এই পাহাড় তরির ঘন জঙ্গল পার করতে হবে, যে জঙ্গলে পিউমাদের বাস। তবে গোল্ড এক্সপ্লোরেশনের শহীদ তালিকা অবশ্য তোমাদের নাম লেখা থাকবে। জীবনকে ঠান্ডা করার জন্য ওর দিকে 1 প্যাকেট হাভানা চুরুট এগিয়ে দিলাম। দেবায়ন তার ফ্লাক্স খুলে 1 কাপ গরম কফি আর বেকড বিনের টিন খুলে দিল। তার প্রিয় এই 3টে জিনিস একসাথে পেতেই সে একটু ঠান্ডা হলো। চুরুটে টান দিতে দিতে সে আমায় বলল, তোমাকে এই এলাকার যে টোপোগ্রাফিক ম্যাপটা দিয়েছিলাম সেটা এখানে ভালো করে বিছাও দেখি। ম্যাপ দেখতে দেখতে আমারও নজরে এলো যে সামনের গ্রানাইট হিলকে পাশ কাটিয়ে আমরা যদি উত্তর পূর্বের দিকে যাই, সেদিকে পাহাড়ের ঢাল যেমন কম ঠিক তেমনই বন জঙ্গল কিছুই নেই। কিন্তু এই বিশাল নীল রঙের জায়গাটা কি? জীবন হাসতে হাসতে বলল, মিস্টার টিম লিডার, তুমি সত্যিই এখন খুব নার্ভাস। সামান্য কালার সিম্বলও ভুলে গেছো দেখছি। এই দেখো, এইটা হচ্ছে লেক সিঙ্গাটি, যার জন্ম এর মাথার ওপরেই যে গ্রানাইট হিলটা আছে সেখান থেকে আসা একটা বড় মাপের ঝর্ণার জলধারা। লেকটা আসলে এক বিরাট প্রাকৃতিক নিচু জায়গা। জীবনের কথা শুনে আমরা 3 ভারতীয় ভূতত্ত্ববিদ লাফিয়ে উঠি। অগ্নুৎপাত থেকে আগে তৈরি হওয়া গ্রানাইট পাথরকে কেটে যেতে পারে শুধুমাত্র তার পরে সেই একই জায়গায় ঘটে যাওয়া পরবর্তী পর্যায়ের অগ্নুৎপাতের জন্য। এই কারণে তৈরি হতে পারে ডাইক পাথর। সেই পাথরে ধূসর কোয়ার্টাচের থাকার সম্ভাবনা অনেক বেশি। এই ধূসর পাথরেই থাকতে পারে মানুষের শরীরের শিরার মতো ছড়িয়ে থাকা সোনার নাগেট। এই কথা জীবনকে বলতেই সে আনন্দে আমাকে জড়িয়ে ধরল। সাব্বাস, আমি একদম সহমত তোমাদের সাথে। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা লেক সিঙ্গাটির গ্রানাইট হিলস থেকে খালি হাতে ফিরে যাব না। সরি টিম লিডার, এইটা আগে আমার মাথায় এলে তোমাদের উপরে এত ছোটপাট করতাম না। সরি,
এক্সট্রিমলি সরি। আমাদের কথা শেষ হতে না হতেই জীবনের এক সহচর দুজন স্থানীয়কে ধরে নিয়ে এসেছে। এদের দেখে আমাদের মনে হলো যেন বিশাল এক পিস কালো কোষ্ঠী পাথর থেকে কুদে তৈরি দৈত্যাকার দুটো মানুষ। এদের একজনের নাম অস্কার, অন্যজনের নাম কিম্ভূত। মপটু না অন্য কিছু সেটা আমরা তার কথা শুনে বুঝতে পারলাম না। যাই হোক, আমরা পরে তার ওই নাম দিয়েছিলাম কিম্ভূত। সে তার নতুন নাম শুনে কি খুশি, সেই দেখে আমাদের তো হাসি চেপে রাখা দায় হলো। পোর্টার হয়ে এরা দুজন আমাদের অনেক মালপত্র বয়ে নিয়ে যাবে, তাই বলে আমাদের পিঠের ব্যাগের ভার কম হলো না। সকাল হলেও কাঠফাটা রোদ, আর তার মাঝেই আমাদেরকে বেশ দ্রুত কদমেই যেতে হবে প্রায় 10 কিলোমিটারের মতো। তবেই আমরা দুপুরের আগে লেক সিঙাটি পৌঁছতে পারব। দুপুর হয়ে গেলে পাথর গুঁড়োর ঝড় ওঠে, তখন চলা একদম নিষেধ, চললে মৃত্যু অবধারিত। লেকের রাস্তায় চলবার সময় আমরা কেউ জানলাম না যে এই রাস্তায় স্বর্ণসন্ধানে গিয়ে আমরা নিজেদের অজান্তেই কতটা বিপদের ফাঁদে পা দিয়ে ফেললাম। গ্রানাইট এক ধরনের আগ্নেয় শিলা, নুন আর গোলমরিচ মেশালে যেরকম দেখতে হয় অনেকটা সেই রকম। তবে এই পাথরের এছাড়া আরও রং আছে, যেমন পিঙ্ক গ্রানাইট। এমনিতে এই পাথর খুব শক্তিশালী, কিন্তু এই অঞ্চলে কয়েক মিলিয়ন বছর আগে এই গ্রানাইট পাথরের ওপর বারবার প্রাকৃতিক দুর্যোগ যেমন অগ্ন্যুৎপাত, ভূমিকম্প এইসব নিশ্চিতভাবে ঘটে গেছে, যার ফলে পরে তৈরি হওয়া অন্য আগ্নেয়শিলা গ্রানাইটকে চিড়ে গেছে। এই কারণে এখানকার অনেক গ্রানাইট পাথর খুব দুর্বল। এই জন্য পাহাড় থেকে গড়িয়ে আসা গ্রানাইট পাথর এখানে টুকরো টুকরো হয়ে বালির মতো দানা তৈরি হয়ে যায়। এখানে তৈরি হয়েছে নতুন বালিয়াড়ির উপত্যকা। বালিয়াড়িতে জোরে চলা সম্ভব নয়, বালুময় উপত্যকাতেও তাই। তবু আমরা সবাই যতটা সম্ভব জোরে চলেও সেই গ্রানাইট পাথরের ঝর্ণা আর লেক সিঙাটির কাছে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল। পাহাড়তলিতে ডিমের আকারের একটা বিরাট লেক তৈরি হয়েছে, ফাটা গ্রানাইট পাথরের বুক চিরে বের হয়ে আসা ঝর্ণার জলে। এই হলো লেক সিঙাটি, আর এর জল হালকা নীল কাঁচের মতো। লেকের জল এতটাই স্বচ্ছ যে তাতে বেশ গভীরেও দেখা যাচ্ছে বড় বড় মাছের ঝাঁক। চারিদিকে সুস্বাদু রসালো মিষ্টি ফল ধরা গাছের ছায়া ঘেরা লেকের সুস্বাদু জল খেয়ে মনে হলো আজকের দুপুরের আহার বিশ্রামের জন্য এত ভালো জায়গা আর পাবো না আমরা। ঝর্ণার জলে স্নান সারার আগে ব্যাকপ্যাক থেকে ফোল্ডিং বাস্কেট জাল বের করে লেক থেকে ধরা হলো বেশ কয়েকটা বড় পাঙাশ মাছ। শুকনো কাঠ পাতা জ্বালিয়ে এক প্রকাণ্ড গুড়ির গাছের তলায়, যাকে এখানে বটল ট্রি বলে, সেই গাছের তলায় মাছের রোস্ট তৈরি করা হলো দুপুরের খাবারের জন্য। এর মাঝে আমার এক তরুণ সহকারী সুমন্ত দেরাদুন চালের প্যাকেট খুলে সেখানে আমাদের 3 জনের জন্য ভাত ফুটিয়ে রেখেছিল। জীবন আর তার সহকারীরা তাদের প্রিয় ভুট্টার দানার পাউডার পুলটিস মতো বানিয়ে মাছের সাথে খেলো। পরে এই গাছের তলাতেই একটা ভয়ানক বিপদ ঘটতে যাচ্ছিল। জীবনের এক সহকারীর তৎপরতায় তা হতে পারেনি। খাবার পর বিশ্রাম নেওয়ার সময় আমার তরুণ সাথীরা জিদ ধরেছিল যে আজ এইখানেই কোনো একটা উঁচু গাছে হ্যামক টানিয়েই রাত কাটানো হবে। কিন্তু আমাদের ধরা পাঙাশ মাছ সংখ্যায় একটু বেশি হওয়াতে কিছু মাছ আমরা জাল থেকে মুক্ত করে লেকের জলে ছেড়ে দিতেই সবাই দেখলাম জলের তলা থেকে সাবমেরিনের মতো ভুস করে উপরে উঠে এলো এক বিশাল কুমির। তার তাণ্ডব দেখার পর আমাদেরকে ডেকে নিয়ে জীবন বলল, এদিকে এসো, এই দেখো লেকের বাঁ দিকটা দেখো, ওই দেখো ওই বাঁ দিকের ঢালের জমিতে পাঞ্জাওয়ালা বেশ বড় বড় পায়ের ছাপ। আর ওই দিকে চেয়ে দেখো, গাছের ঢালে ঝুলছে ইম্পালা হরিণের ছাল চামড়া সমেত তার কঙ্কাল। এই পায়ের ছাপ পুমার নয়, পুমার চাইতো বড় কোনো হিংস্র জানোয়ার এসে ইম্পালার টাটকা মাংস দিয়ে ডিনার সেরে হ্রদের জলে তার তৃষ্ণা মিটিয়েছে। বুঝলাম জীবন, তাহলে রাতের মতো আমরা থাকি কোথায়? সূর্য পশ্চিমের দিকে যেতে শুরু করেছে, সন্ধে নামতে বেশি দেরি নেই। তার আগে রাতে থাকার কিছু একটা উপায় বার করে ফেলতেই হবে। টিম লিডার, ওই দিকে তাকাও। ওর দেখানো দিকে চোখ ফেলতেই আমারও মাথায় বিদ্যুৎ খেলে গেল। এখান থেকে দেখা যাচ্ছে সামনের ছোট টিলাতে একটা বড় গাছ ঝরে পড়ে গেছে। তার শুকনো ডালপালাগুলো যা চারিদিকে ছড়িয়ে আছে তাও কম নয়। এখান থেকে যতদূর দেখা যাচ্ছে তাতে মনে হয় ওই টিলাতে জঙ্গল কম। আমি সেই টিলা দেখতে দেখতে বললাম, এই লেকের পাড়ে সন্ধে হলেই সব রকমের জন্তু জানোয়াররা জল খেতে আসবে। আমাদের উচিত হবে দূরের ওই টিলাতে চলে যাওয়া।
জীবন ঘাড় ঝাঁকিয়ে বলল, আমারও তাই মনে হয়। টিলাতে ওই গাছটা ছাড়া আর কোনো বড় গাছ নেই বলেই মনে হচ্ছে। চারপাশে ভালো করে আগুন জ্বেলে রাতটা ওখানেই জেগে কাটাতে হবে। আমরা সবাই সেই টিলার দিকে যাওয়া শুরু করেছি প্রায়। হঠাৎ আমার খেয়াল হলো, আরে সুমন্ত, সে কোথায় গেল? সবাই মিলে তাকে হাঁক ডাক শুরু করলাম। বাইনোকুলার দিয়ে খুঁজতে খুঁজতে দেখি আমরা যে বটল ট্রির তলায় দুপুরের রান্না আর খাবার খেয়েছিলাম সেইখানে সে পরম সুখে দিবানিদ্রা দিচ্ছে। সেখানে বিপদের কথা বুঝে জীবনের এক সঙ্গী দৌড়ে এগিয়ে যাচ্ছিল। এর মাঝেই হঠাৎ বন্দুকের গুলির কান ফাটা আওয়াজে সেই দিকে আমরা সবাই তাকিয়ে দেখি এক বিশাল আকারের সোনালি ঈগল ডানা ঝাপটাতে ঝাপটাতে পাশের ঝোপে লুটিয়ে পড়ল। জীবনের নতুন সহকারী অস্কার, যে সবেমাত্র আমাদের দলে এসেছে, সে এই দিকে যেতে হবে শুনে তার বন্দুক সঙ্গে এনেছিল। উত্তেজিত হয়ে সে সোয়াহিলিতে আমাকে উদ্দেশ্য করে কিছু বলছিল। তাকে থামিয়ে দিয়ে জীবন বলল, বেশিরভাগ সোনালি ঈগল বটল ট্রিতেই বাসা বাঁধে। আর একটু হলেই ওই ঈগল নিচে নেমে এসে প্রথমে সুমন্তের চোখ দুটো খুবলে নিত, আর তারপর সারা শরীরটা জ্যান্ত অবস্থাতে খুবলে খুবলে খেত। এতটাই ভয়ঙ্কর ওরা। বন্দুকের গুলির আওয়াজে সুমন্তর ঘুম ভাঙলেও সে আমাদের দিকে হতভম্ব হয়ে চেয়ে রইল। তাকে আমরা সমস্বরে পালিয়ে আসতে বলতেই সে কিছু একটা বিপদ ঘটেছে ধরে নিয়ে নিজের ব্যাকপ্যাক ফেলে রেখেই আমাদের দিকে দৌড়াতে দৌড়াতে এগিয়ে এলো। আমাদের একজন সেটা তাকে মনে করাবার জন্য চিৎকার শুরু করলে জীবন আমাদেরকে হাত তুলে নিষেধ করলো। অস্কার যাচ্ছে ওইখানে। সোনালি ঈগলটা কোন ঝোপে পড়েছে ও ভালো করে জানে। ওর পালক ছাড়িয়ে নিয়ে আসার সময় ব্যাগটাও নিয়ে আসবে। ঈগলের মাংস ভালো করে আগুনে ঝলসে নিতে পারলে চিকেন বা বনমুরগির রোস্টের চাইতে অনেক সুস্বাদু। আমরা আর কিছু না বলে ওই জায়গা থেকেই স্বর্ণ অনুসন্ধানের জন্য ব্যাটারি চালিত পোর্টেবল অগার হোল ড্রিল মেশিনের জ্যাক ফিট করা শুরু করলাম। এই মেশিন দিয়ে 6 ফিটের বেশি গভীর গর্ত করে মাটি থেকে নমুনা নিয়ে আসা যায়। টিলার দিকের পাহাড়ের পাদদেশের যে এলাকাটি আছে তাতে গ্রানাইট পাথর থেকে পাথর যদি এসেছে তবে সেগুলো ঢাকা পড়ে গেছে পাথর গুঁড়োতে। অগার হোল ড্রিল মেশিন চালিয়ে বালির মধ্যে লুকিয়ে থাকা গুঁড়ি পাথর তুলে আনতে হবে। এইসব পাথর থেকে একটা অনুমান করবার চেষ্টা করা হবে যে পাহাড় চূড়োতে যে পাথর আছে তাতে সোনার শিরা থাকবার সম্ভাবনা কতটা। সুমন্তরা সেই বটল গাছের দিকটায় গেছিল, কিন্তু তারা ফিরল প্রায় নিরাশ হয়ে। ওইখানে পড়ে থাকা পাথরে বা অগার হোল মেশিনে আনা মাটির গভীরে থাকা একটা নমুনাতেও তেমন উল্লেখযোগ্য সোনা বা সোনার শিরা নেই। আমিও বটল গাছগুলোর উল্টো দিকের পুরো পাহাড়তলিতে প্রায় 15টা গর্ত ড্রিল মেশিন দিয়ে খুঁড়ে ফেলেছি। কিছু কিছু পাথরে সামান্য পরিমাণে সোনা আছে, যা আমাদের দেশ হলে চলে যেত, কিন্তু এখানের হিসাবে চলবে না। জিম্বাবুতে 1 টন পাথরে যদি 10 গ্রামের কম সোনা থাকে তবে সেটা তারা ধর্তব্যের মধ্যেই আনে না। বিকেল হতে শুরু করেছে। আমরা নিরাশ না হয়ে এবার পাহাড় চূড়োগুলোর অন্য দিকগুলোতে আবার প্রয়াস শুরু করে দিলাম। একটা নতুন চিন্তা মাথায় আসতে আমার 2 সাথী আর বন্দুকধারী অস্কারকে পাঠালাম ঝর্ণার কাছে পড়ে থাকা পাথরের নমুনা আনতে। পাহাড় চূড়ো বা তার গায়ের পাথর ভেঙে গেলে সেটি নানা কারণে ভেঙে গড়িয়ে নিচের দিকে আসে। ঝর্ণার কাছের পাথর জলধারা বয়ে নিয়ে এসেছে পাহাড়ের চূড়ো বা গা থেকে, কিন্তু তা ঢাকা পড়েনি পাথর গুঁড়োতে। ওরা উল্লাস করে ফিরছে আর দূর থেকে আমাকে বেশ কয়েকটা পাথর দেখাচ্ছে। দেখি কিছু কিছু পাথরে বেশ মোটা মোটা গোল গোল বড় স্বর্ণবিন্দু বা নাগেটস রয়েছে, কিন্তু আলো কমে আসতে আমাদের পথপ্রদর্শকের পরামর্শে সেদিনের মতো কাজ বন্ধ করে আমরা চললাম রাতের বিশ্রাম আর আশ্রয়দাতা সেই টিলার দিকে। আমাদের অনুমান ভুল প্রমাণ করে টিলাতে আরও একটা প্রকাণ্ড বড় গাছ দেখা গেল। সেটা একটা মোটা আর টাকলা লোকের মতো দেখতে। প্রায় 12 ফুটের বেশি উঁচু এই গাছটার তেল চুকচুকে মসৃণ কাণ্ড যেমন বিরাট মোটা, আর তার নিষ্পত্র শাখা প্রশাখাগুলো তার কাছাকাছি মজবুত আর স্বাস্থ্যবান। কেবলমাত্র দূরে মুখ লুকিয়ে থাকা একটা ছোট শাখাতে কিছু সবুজ পাতা দেখা যাচ্ছে। পাইথন বা অন্য কোনো সাপ কিংবা শিকারের লোভে অন্য কোনো জন্তু জানোয়ার এই পিছল গাছে ওঠার চেষ্টা করবে না। এইসব 7-5 ভেবে আমরা সবাই ঠিক করলাম যে ওই গাছটার একটা উঁচু মোটা ডালে কয়েকটা হ্যামক টানিয়ে রাত্রে থাকা হবে।
আমাদের গন্ধ পেয়ে সুখাদ্য বিবেচনা করে কোনো নিরাচর হিংস্র প্রাণী এই তেল পিছলানো গাছের নিচে এসে হয়তো সুযোগ খুঁজবে আক্রমণের। কিন্তু অনেক উঁচুতে টাঙানো হ্যামকের দিকে অন্ধকার ভেদি নিশি চোখ মেলে একবার দেখে নিয়েই নিরাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে সে বিদায় নেবে। এই কারণে জঙ্গলে রাত কাটাতে গেলে হ্যামকের জুড়ি আর নেই। হ্যামক হলো হালকা ধাতুর ফ্রেমের ওপর আড়াআড়ি করে বাঁধা শক্ত ও চওড়া নাইলন ফিতের ঝোলানো দোলনা বিছানা। এর লম্বা দুই ধারে শক্ত নাইলনের দড়ির গোছা থাকে, যা গাছের ডালে ফাঁস লাগিয়ে বেঁধে নেওয়া হয়। আমাদের হ্যামকের দুধারের এই দড়িগুলোর প্রান্তে ধারালো হুক লাগানো আছে। এই হুকের গায়ে আছে কপিকল। প্রতিটা কপিকলে লম্বা দড়ি লাগানো আছে। নিচে থেকে গাছের ডালে ছুঁড়ে মারলেই ধারালো হুক সেখানে আটকে যায়। এবারে কপিকলে লম্বা দড়ি ধরে পতাকা তোলার মতো টানলে হ্যামক চলে যাবে গাছের ডালে। হ্যামকের সাথে লাগানো নাইলনের সিঁড়ি নিচে ঝুলতে থাকবে। এই সিঁড়ি বেয়ে হ্যামকে সহজেই চড়া যায়। হ্যামকে রাত কাটালেও সাবধানের মার নেই। গাছ থেকে একটু দূরে তাকে বেষ্টন করে গাছের চারিদিকে চওড়া চওড়া নালা মতো খুঁড়ে শুকনো ডালপালা সেই নালি বা ট্রেঞ্চ ফেলে আগুন জ্বেলে দিতে হয়। দূর থেকে এই আগুন দেখেই হিংস্র বন্য প্রাণীরা আর আসে না। আমাদের সাথে কোদাল নেই, তবে দুটো চপার আছে। তা দিয়ে বড়জোর গাছের ডাল কাটা যেতে পারে, কিন্তু গর্ত করা যাবে না। অবশ্য সেসব না করতে পারলে গাছ থেকে একটু দূরে ডালপালাগুলো ছড়িয়ে গোল করে সাজিয়ে আগুন দিলেও কাজ কিছুটা হবে। চারদিকে ছড়িয়ে থাকা ডালপালাগুলো কুড়িয়ে জড়ো করতে গিয়ে অস্কার হঠাৎ চিৎকার করে উঠল। হ্যাঁ টিম লিডার, এখানে খামের মতো দেখতে অনেকগুলো গর্ত। এগুলোকে আমাদের ভাষায় বলে ট্রেঞ্চ। খনিজ অনুসন্ধানে গর্ত খুঁড়ে প্রাথমিকভাবে উৎসাহজনক কিছু পেলে প্রতিটা গর্তকে যোগ করে কাটা হয় ট্রেঞ্চ। ততক্ষণে আমার দিকেও একই রকম সাইজের আরও অনেক ট্রেঞ্চ। ঝড়ে ভেঙে পড়া অন্য গাছটা থেকে শুকনো ডালপালা আনতে গিয়ে আমাদের দুজনের চোখে পড়ল পুরো জায়গা জুড়ে এই রকম অনেক ট্রেঞ্চ। তবে কি এইখানে আমাদের আগে কোনো দল সোনা খুঁজতে এসেছিল? কিন্তু ট্রেঞ্চগুলো কাটা হয়েছে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে। মনে হচ্ছে কিছু আনাড়ি লোকজনের কাজ। এই ট্রেঞ্চগুলো দেখতে গিয়ে চোখে পড়ে গেল গায়ের রক্ত হিম করে দেওয়া একটা দৃশ্য। সবেমাত্র তার কিছু আগে একটা ট্রেঞ্চের গায়ে 3-4টে বড় গাইতি দেখে আমরা সবাই সেগুলো কিভাবে এলো সেই নিয়ে বলাবলি করছিলাম যে তাহলে এখানে কি সোনার খোঁজে মানুষজনের যাওয়া আসা আছে। এরপরই একটা বড় ডালপালা স্তূপ টেনে আনতে গিয়ে দেখি তার তলায় একটা বেশ গভীর ট্রেঞ্চ, আর তাতে শোয়ানো অবস্থায় আছে একটা নরকঙ্কালের অংশ। নরকঙ্কালটি বেশ পুরনো, কেননা তার জায়গায় জায়গায় হাড় ক্ষয়ে গিয়ে মাটি তৈরি হতে শুরু করেছে। মিনিট খানেক পরে আমাদের সম্বিত ফিরল, আর তারপরেই সবাই একসাথে এত জোরে চিৎকার করেছিলাম যে দূরের লেক থেকে মাছ শিকারী পাখিগুলো তাদের শিকার ছেড়ে দিয়ে একসাথে উড়ে এসেছিল, আর শেষটায় সেই ভেঙে পড়া গাছেই বসেছিল। বিকেলের অস্তমিত আলোতে আমরা গাইতি দিয়ে অনেকটা মাটি কুপিয়ে এনে সেই কঙ্কালে মাটি দিয়েছিলাম। অস্তগামী সূর্যের দিকে পিছন ফিরে অজানা লোকটির প্রতি শান্ত কামনা করে প্রার্থনাও করেছিলাম। আমরা সবাই একসাথে আমেন। পাখিগুলো ভেঙে পড়া গাছের ডালগুলো থেকে এক এক করে ধীরে ধীরে উড়ে গিয়েছিল ঠিক সেইভাবে যখন আমরা কোনো শোকসভায় অন্তিম প্রার্থনার শেষে কবরখানা থেকে ধীরে ধীরে এক এক করে চলে যাই। এরপরেই এই নরকঙ্কালের কথা চিন্তা করে আমার একটা ব্রেন ওয়েভ আসে। এর আগে এখানে যারা এসেছিল তারা স্বর্ণ সম্ভাবনাময় কিছু একটা নিশ্চয়ই দেখেছিল, যে কারণে একই জায়গায় এতগুলো ট্রেঞ্চ কেটেছে। এই টিলার সোজাসুজি যে গ্রানাইট হিল দেখা যাচ্ছে তার বরাবর কয়েকটা ড্রিল হোল চালালে কেমন হয়? আলো বেশি নেই, যা করতে হবে তখনই, আর বেশ চটপট। প্রথম গর্তটা একটু গভীরে যেতেই কটকট করে আওয়াজ শোনা যাচ্ছিল। সনিক ভাইব্রেটার চালাতেই বোঝা গেল যে বেশ বড় আকারের পাথর আছে। নিঃসন্দেহে এটি গ্রানাইট পাহাড় থেকে এসেছে।
একটু আগে পাওয়া গাইতিয়া শাবল দিয়ে পুরো গুঁড়ো পাথর সরিয়ে ফেলতেই পাওয়া গেল অনেক শক্ত গ্রানাইট পাথর, এবং লঘু অ্যাসিড দিয়ে পাথর সাফ করতেই তাতে থাকা সোনার শিরাগুলো ঝলক দিয়ে উঠল। এর আগে ড্রিল মেশিন চালিয়ে আমাদের জীবন আর অস্কার অনেকগুলো বিশাল আকারের মেটে আলু পেয়েছিল। সেই সব মেটে আলু আর সোনালি ঈগলের রোস্ট দিয়ে রাতের ডিনার সেরে যে যার হ্যামকে উঠে তারায় ভরা আকাশের দিকে তাকাতে তাকাতে কখন যে ঘুমের দেশে পৌঁছে গেছিলাম কেউ জানে না। ঘুম ভাঙতেই দেখি ভোর হয়ে আসছে। দূরে আমাদের গাছগুলোকে ঘিরে ট্রেঞ্চ কাটা হয়েছিল, আর তাতে লাগিয়ে দেওয়া আগুন তখন জ্বলছে। সেই আগুনের শিখার বরাবর সিঙ্গাটি লেকের রাত্রির জল বাসর থেকে উঠছেন সূর্যদেব, আর লেকের জল তার পবিত্র স্পর্শ পেয়ে লালে লাল হয়ে উঠছে। আমরা ফিরে এলাম আমাদের কাজের দুনিয়াতে। ঠিক হলো আমার দুই সাথী অস্কারের সঙ্গে ঝর্ণার পাশের পুরো পাহাড়তলিটা চষে ফেলবে। যেখানে প্রয়োজন মনে করবে ড্রিল মেশিন চালিয়ে নিচের পাথরের খোঁজ করবে, নমুনা নেবে। আমি, জীবন আর কিম্ভূতের টিম রোপ ক্লাইম্বিং করে সামনের গ্রানাইট হিল সামিট করব, মানে পাহাড় চূড়াতে উঠব। গ্রানাইট পাথরে গ্যাব্রো বা কালো ব্যাসাল্ট পাথরের ডাইক আর তাতে সোনার শিরা এবং নাগেট আছে কিনা এটা দেখতে পেলেই পাহাড় চূড়াতে ওঠা সার্থক হবে। পাহাড়ে চড়তে চড়তে আমরা কয়েক জায়গায় সোনার শিরা দেখতে পেলাম, আর সেই সাথে কিছু কিছু জায়গাতে নাগেটও দেখেছি। অন্যধারে পাহাড়তলির টিম বেশ কয়েক জায়গায় তাদের পাওয়া পাথরে সোনার শিরা পেয়েছে। কাজ চলতে চলতে আমাদের মধ্যে রেডিও মেসেজ চলতে থাকায় আমরা একে অন্যের কাজ জানতে পেয়ে বেশ উদ্দীপনার সাথে নিজের নিজের কাজ চালিয়ে যেতে লাগলাম। মোটামুটিভাবে এই প্রাথমিক অনুসন্ধানে আমরা যা দেখতে পেয়েছি তা বেশ উৎসাহব্যঞ্জক। পরবর্তী পর্যায়ে এইখানে স্বর্ণভাণ্ডার প্রাপ্তির বাণিজ্যিক সম্ভাবনাটি বৈজ্ঞানিক উপায়ে পুরো মাত্রায় অনুসন্ধান করে খতিয়ে দেখতে হবে। এই অনুসন্ধানে এই এলাকার গ্রানাইট হিলের স্বর্ণ সম্ভাবনার কথা এর আগে কেউ ভাবেনি, আমরাও ভাবিনি, কিন্তু ঘটনাচক্রে যা পেলাম সেটা আমাদের উপরি পাওনা। শুধু তাই নয়, এই 2 দিন আমাদের কাছে এটি ছিল মূল অনুসন্ধান কাজের আগে কন্ডিশনিং ক্যাম্পের মতো। আমাদের মূল কাজ হচ্ছে হারারে শহর থেকে 200 কিলোমিটার দক্ষিণে এবং কডমা থেকে 21 কিলোমিটার দক্ষিণ পূর্বের গ্রানাইট পর্বতশ্রেণীতে স্বর্ণ সম্ভাবনার অনুসন্ধান করা। গ্রানাইট পাথরের রং নুন আর গোলমরিচের মতো, আর যে পাহাড়ে পুরোটাই এই পাথর আছে তাকে দূর থেকে দেখলে মনে হবে একটি বিশাল চিতা তাকিয়ে আছে। স্থানীয় লোকেরা এই জন্য একে লেপার্ড মাউন্টেন বলে। বহু চেষ্টার পর এক জায়গাতে এসে আমরা আমাদের মোবাইলের কডমা শহরে একজনের সাথে যোগাযোগ করতে পেরেছিলাম। বিদেশি চিত্রগ্রাহকদের কাজের জন্য উপযুক্ত গাড়ি আর ড্রাইভার এনার কাছেই আছে। তিনি জানালেন যে আমরা যদি এই ঠাঠা দুপুর রোদে কোনো মতে 5 কিলোমিটার এগিয়ে যেতে পারি তবে সেইখানে সবচাইতে বড় বটল ট্রির কাছেই আমাদের জন্য নিশান ট্রাক অপেক্ষা করবে। এখানে ট্রাক মানে আমাদের দেশের বোলেরো ক্যাম্পারের মতো একটা বড় আকারের জিপ অপেক্ষা করবে। ঠিক হলো কদমা শহর থেকে 30 কিলোমিটার দক্ষিণে একটি ঝোড়ার পাশে প্রকমা স্যাংচুয়ারিতে টেন্ট খাটানো হবে। ওর চারপাশে যে গ্রাম আছে সেখানে লোকেরা আমাদের সঙ্গে যাবার জন্য পোর্টারের কাজ করবে। এই অঞ্চলটা তারা হাতের তালুর মতো চেনে। অভিযানে যা যা জিনিস লাগে তা সবই কডমা শহরের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে পাওয়া যায়। কদমা শহরে প্রচুর বিদেশি আসে। এই শহরের আশেপাশে অনেকগুলি অভয়ারণ্য আছে, তাতে তারা বেড়াতে আসে আর ছবি শিকার করতে যায়। সময়টা বৃষ্টি হবার কথা নেই, কিন্তু সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা হতে হতে একসময় তারা বেশ আসর জমিয়ে নিল। অকালের বৃষ্টি, একটু পরে থেমে যাবে, এইভাবে আমরা এগিয়ে চললাম। স্যাটেলাইট থেকে এই লেপার্ড মাউন্টেনকে দেখে মনে হবে গ্রানাইট পাথরের এই পাহাড়টিতে বেশ অনেকটা জায়গা জুড়ে ধূসর কোয়ার্টজ পাথরের অনেকগুলি পাতলা শিরা হয়তো এখানে আছে। সোনা অনুসন্ধানে এটা আমাদের কাছে খুবই পছন্দের জায়গা। তার উপরে জীবনের খবর, এই পাহাড়ে এর আগে কেউ কোনোদিন খোঁজ চালায়নি। আমাদের যাবার রাস্তার মাঝে পড়বে কদমা টাউন। সেখান থেকে একজন স্থানীয় লোককে আমরা তুলে নেব
এই অভিযান থেকে ওকে হেড কুক হিসেবে নিয়োগ করা হলেও সে আসলে হবে আমাদের একজন গাইড। জীবনের কথা মতো আমরা এই অভিযানের উদ্দেশ্য যতটা সম্ভব গোপন রাখা যায় তা রাখছি। সাধারণত এ ধরনের অভিযানে যন্ত্রপাতি যায় ছোট ট্রাকে আর অভিযাত্রীরা যায় বোলেরোর মতো জিপে, কিন্তু জীবন বলল একসাথে দুটো বড় গাড়ি, এটা কিন্তু অনর্থক দৃষ্টি আকর্ষণ করবে। আমরা রাবল নিয়ে যাচ্ছি ভেবে বিপদ হতে পারে। এখানের ভাষায় রাবল মানে সোনা আছে এরকম বড় বড় পাথরের টুকরো। এরকম পাথর নদী আর যে পাহাড়ে সোনা আছে তার তলায় দেখা যায়, কিন্তু কেউ পেলে তখন সবাই তার উপর আর জায়গাটার উপর ঝাঁপিয়ে পড়ে। ছোট ট্রাকে গেলে লোকে আমাদের হিচ হাইকার বা অন্য বিদেশিদের মতো সাংচুয়ারিতে বেড়াতে যাওয়া পর্যটকের দল বলে মনে করবে, তাহলে আর কোনো ঝামেলাই হবে না। ছোট ট্রাক মানে বোলেরো কাম্পেরা গাড়ির চাইতে সামান্য বড়। এ ধরনের গাড়িতে একটা ছোট টাব থাকে পিছনে। এই টাবে আছে সপ্তাহ খানিকের রেশন, শুকনো খাবার, ছোট জেনারেটর, ক্যাম্প টেন্ট, হ্যামক আর সার্ভের যন্ত্রপাতি। এই ছাড়া আমাদের বেশ কয়েকটা স্যুটকেসও ছিল। সব মিলে ওজন কম নয়। এই মাল ভর্তি টাবের জন্য পরে মুশকিল কম হলো না। কদমা থেকে যে গাইড লোকটির আসার কথা ছিল, হঠাৎ বৃষ্টির জন্য বোধ করি সে এলো না। ও না থাকলেও আমাদের কাছে জিপিএস, কম্পাস আর টোপোগ্রাফিক ম্যাপ আছে। একটু অসুবিধা হবে ভেবে নিজেদেরকে সান্ত্বনা দিলেও পরে এই জিপিএস আমাদেরকে বলতে গেলে মারাত্মক ভুলের রাস্তায় নিয়ে গেছিল। কদমা থেকে গ্রানাইট হিল 21 কিলোমিটার সাউথ ইস্ট, 5 কিলোমিটার পরে কাঁচা রাস্তা শুরু হবে। সেখান থেকে সাউথ ইস্টের দিকে ঘুরতে হবে। আমাদের টোপোগ্রাফিক ম্যাপ তাই বলে, জিপিএস একটু বেশিই বলছে। কারো খেয়াল নেই যে মেঘলা আকাশে জিপিএস একটু খেয়াল খুশি করে। খানিকক্ষণ পরে সেই নিয়ে আরও বেশি হয়রানি হলো। সে কথায় পরে আসছি। শুরু হলো গ্রানাইট পাহাড় যাবার চুলের কাটার মতো পাহাড়ের চারপাশের প্যাচ দেওয়া কাঁচা রাস্তা। 16 কিলোমিটার এই রাস্তাতে চড়াই উতরাই করে একটা পাহাড় টপকে তবে গ্রানাইট হিলে যাবার রাস্তা আসবে। জাপানি ট্রাক গজরাতে গজরাতে প্রথম পাহাড় চূড়োতে উঠে এলিয়ে পড়ল। একে বৃষ্টিতে ভেজা কাদা রাস্তা, তার উপর মালপত্রে ভর্তি। ইঞ্জিন গরম হয়ে নিরাপত্তার কারণে বন্ধ হয়ে গেছে। ট্রাকটা একটু বিশ্রাম পেলে ঠিক হয়ে যাবে। আমাদের ড্রাইভার বন্ধু রবার্ট এই বলে আমাদের আশ্বস্ত করলেও পরে উতরাই পথে জাপানি বাবা কয়েকবার কাঁচতে কাঁচতে আবার বিগড়লেন। সদা হাস্যময় রবার্ট এবার গম্ভীর মুখে ইঞ্জিনের বুনেট খুলে তার স্বাস্থ্য পরীক্ষায় মন দিলেন। কিছুক্ষণ পরে বড় ডাক্তারদের মতো বললেন, 1-8 ঘন্টা লাগবে, কিন্তু যদি তাতে না হয় তবে কি হবে আমি জানি না। তোমরা এত ভারী ভারী সব মালপত্র ভরবে সেটা আমি আগে জানলে অন্য ব্যবস্থা করতাম। আমরা ঠিক করলাম 1 ঘন্টায় আমরা যতটা পারি হেঁটে এগিয়ে যাই। কিছু না হোক গ্রানাইট পাহাড়ের তলায় পৌঁছাতে পারবো। মুশকিল হলো আমাদের সব মেশিনপত্র রইল ট্রাকে পড়ে। এসব ছাড়াই যতটা সম্ভব কাজ করা যেতে পারে সেটুকুই কাজ এগিয়ে থাক। পাহাড়ি উতরাই রাস্তায় আমরা নামছি তো নামছি, প্রায় 1 ঘন্টা চলেছি, কিন্তু চোখ রয়েছে পড়ে থাকা টুকরো কোয়ার্টাজ পাথরগুলোর দিকে। এগুলো সব এসেছে পাশের গ্রানাইট পাহাড় থেকে। সবাই এসেছে, কিছু গ্রানাইট পাথরের টুকরোও এসেছে, কিন্তু আসেনি ধূসর ধোয়াটে রঙের কোয়ার্টাজ পাথর, যাতে কোথাও কোথাও আছে সেই বহু মূল্যবান হলুদ ধাতু সোনা। চড়া রোদ নিয়ে মাথার ওপরে রবির কড়া দৃষ্টিতে আমরা প্রায় ঝলসে যাচ্ছি। সেই সময়টায় পাহাড়তলির কাছাকাছি এসে গেছি আমরা। একটা বড় ছায়া দেখে আর লোভ সামলাতে পারলাম না। একটু জিরিয়ে নেওয়া যাক, আর ম্যাপটা আর একবার দেখে জেনে নিই আমরা এখন কোথায় আছি। একটা বড় ছায়া দেখে সেখানে সবাই বসলাম। ছটফটে জীবন সবার আগে, বেশ অনেকটা দূরে। ওকে হাঁক দিয়ে ডাকলাম সবাই। জীবন আমাদের ডাক শুনে পিছন ফিরে তাকালো, আর বেচারি তাতে অন্যমনস্ক হয়ে জোর হোঁচট খেলো আর গড়িয়ে মাটিতে পড়লো। সেই দেখে আমরা সবাই দৌড়ে গেলাম। ওর মতো শক্ত জোয়ান কিসে এমন হোঁচট খেলো যাতে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে হলো। একটু সুস্থ হয়ে গাছের ছায়াতে বসে কফি খেতে খেতে ও বলে যে খুব শক্ত একটা কিছু জিনিসে ও আঘাত করেছে, কিন্তু সেই জায়গাতে এত লতাপাতার জঙ্গল যে ও দেখতে পায়নি। আমার ওর কথা শুনতে শুনতে হঠাৎ কী মনে হলো জীবন যেখানে পড়ে গেছিল সে জায়গায় গিয়ে পৌঁছালাম।
আগাছা সাফ করা শুরু করতেই বেরিয়ে পড়ল নুন মরিচ রঙের গ্রানাইট। গড়িয়ে পড়া নয়, মাটি ফুঁড়ে এসেছে। আমার হাঁক ডাকে পুরো দল চলে এলো। সবাই মিলে এই জায়গাটার আশেপাশে লতা জঙ্গল সরাতেই অনেকটা জায়গা জুড়ে মাটি ফুঁড়ে আসা গ্রানাইট পাথর বেরিয়ে এলো। এই পাথরকে এটা যে পাশের গ্রানাইট পাহাড় থেকে বেরিয়ে এসেছে তাতে আর কোনো সন্দেহ রইল না। অবশেষে একটু নিচের দিকে যেতেই পাওয়া গেল ধোঁয়াটে সাদা রঙের সেই কোয়ার্টাজ পাথর এবং তার সাথে চুলের মতো উজ্জ্বল হলুদ সোনা এবং ছোট দানা দানা সোনার নাগেট। যদি আরও নিচে গিয়েও বেশ কয়েক জায়গাতে এই রকম পাথর আমরা পাই তাহলে একদম নিশ্চিত হওয়া যাবে যে এই পাথর গ্রানাইট পাহাড় থেকে নেমে এসেছে। তাহলে তো আমরা এক বিশাল কিছু ভাণ্ডারের সামনে। দারুণ চার্জড হয়ে আমরা নিচে নামতে শুরু করলাম। পাহাড়ের নিচটায় গভীর জঙ্গল। সেইখানে একটা ব্যাপার ঘটল। বিশ্রী একটা পচা গন্ধ নাকে আসায় আমরা রুমাল দিয়ে জোরে নাক চেপে ধরতে ব্যস্ত। সেই সময় সবার আগে ছিল আমাদের প্রধান গাইড জীবন। সে একটা লম্বা গাছের মগডালে কিছু দেখতে পেল। তার মৃদু আওয়াজ শুনতে পেয়ে সকলে এবার ঘাড় উঁচু করে দেখলাম যে লম্বা গাছটায় একটা মগডালে মরা হরিণ ঝুলছে। জীবন সেই মরা হরিণ দেখিয়ে বলল, চিতা অনেক সময় শিকার নিয়ে মগডালে যায় যাতে সে পরে আরাম করে খেতে পারে। এটা নিশ্চয়ই তারই কাজ। ব্যাপারটা জেনে এবার আমাদের সবারই মেরুদণ্ড দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। অস্কার বাদে আমরা সবাই নিরস্ত্র, একটা ছুরিও কারো কাছে নেই। কিন্তু জীবন এমনভাবে আমাদের দিকে দেখছে যেন ব্যাপারটা কিছুই নয়। কতকগুলো শুকনো মোটা গাছের ডাল কুড়িয়ে আনলো আর আমাদের হাতে দিল। এ দিয়ে কি হবে? ও যেন তৈরি হয়ে এসেছিল। ব্যাকপ্যাক থেকে ডিজেল ভেজানো কাপড় বার করল, লাঠির গায়ে জড়িয়ে খুব তাড়াতাড়ি মশাল বানালো। এবার বেরোলো মানুষের কিম্ভূত কিমাকার মুখোশ। দুপাশে লম্বা লম্বা গাছের ঘন জঙ্গলের বুক চিরে সাপের মতো আঁকা বাঁকা বনের এক ফালি সুরি রাস্তায় চলতে শুরু করার আগে সবাই এই মুখোশ মাথার পিছন দিকে লাগিয়ে আর মশাল জ্বালিয়ে সবাই আবার চলা শুরু করলাম। এবং বলা বাহুল্য যে আগের মতো জীবন সবার আগে, আর ওর সাথে তাল মেলাতে না পেরে আমরা ওর থেকে বেশ পিছনেই ছিলাম। অবশ্য কালো কোকড়ানো ঘন চুলে ঢাকা জীবনের বিশাল মাথাটা দেখা যাচ্ছিল। এক জায়গায় রাস্তা বড় বেশি এঁকে বেঁকে গেছে। এটা পেরিয়ে যেতেই আমরা লক্ষ্য করলাম জীবনকে তো আর কোথাও দেখা যাচ্ছে না। সবাই মিলে গলা ফাটিয়ে ডেকেও সাড়া পেলাম না। কি হলো ওর তো উচিত ছিল একবার পিছন ফিরে দেখা। আরও কয়েকবার চেঁচিয়ে ডেকেও যখন সাড়া পেলাম না তখন মনে কু ডেকে উঠল, জীবনের জন্য সেই আগে গেলে বাঘি খায় প্রবাদটা সত্যি হয়ে যাচ্ছে না তো? কিন্তু কিছু তো একটা আমরা শুনবো। আমাদের মধ্যে একজন ফিসফিস করে বলল, চিতাবাঘ নাকি নিঃসারে। আমরা সবাই তাকে ধমকে উঠলেও ভয় কিন্তু এবার সবার হতে লাগলো, আর সেটা গাইড জীবন আর তার সাথে সাথে নিজেদের প্রাণের জন্য। জীবন সত্যি গেল কোথায়? কিছু পরে তার উত্তরও পেয়ে গেলাম। এমন কিছু পেলাম যা আমরা ভাবিনি কখনো। প্রস্তুত ছিলাম না একজন কেউই আমাদের মধ্যে। সবার আগে আমি দেখতে পাই সেটা। সামান্য দূরে একটা বাঁ হাতি সরু রাস্তা এসে মিলেছে এই রাস্তার সাথে। ঠিক সেই মোড়ের মাথা থেকে একটু দূরে গাছগুলোর আড়ালে একটা মশাল মাটিতে পড়েও জ্বলছে। ওটা যে জীবনের তা যেমন বলার দরকার নেই, আর দরকার নেই কেন ওটা ওখানে পড়ে আছে। এতক্ষণ আমরা প্রাণ ভয়ে ভীত ছিলাম। মুহূর্তের মধ্যে সেটা আদিম হিংস্র মানবের ক্রোধে পরিণত হলো। সকলে নিজের নিজের জামা খুলে তৈরি হলাম মশালগুলো আরও মোটা করতে। বাঘটার আভাস পেলেই সবাই একসাথে ছুঁড়ে মারব। অস্কার তার রাইফেলের সেফটি ক্যাচ সরিয়ে তৈরি হয়ে গেল। সবাই মিলে আমরা বৃত্তাকার হয়ে চেয়ে রইলাম একে অন্যের মুখের দিকে। কোন দিক থেকে শয়তান চিতাবাঘটা ঝাঁপাবে কে জানে। হঠাৎ আমরা সবাই পরিষ্কার শুনতে পেলাম একটা ক্ষীণ আওয়াজ আসছে। বোঝা গেল এটা তো জীবনের গলা, কিন্তু মনে হচ্ছে কাছেই, কিন্তু এত লোকের মশালেও তো দেখা যাচ্ছে না। আমরা সবাই মিলে এবার শুনলাম, হেল্প হেল্প, আমি এখানে, আরে আমি এখানে। সবাই মিলে এগিয়ে গেলাম। একজন আমাকে পেছন থেকে জাপটে না ধরলে আমিও জীবনের মতো পড়তাম সোজা সেই পিটের মধ্যে। অবশ্য একা হতাম না। পিটের কাছে এসে ঠিক করা হলো যে জীবনকে উদ্ধারের জন্য কি করা যায়। অন্ধকারেও যাতে ঘাবড়ে না যায় সেজন্য একটা মশাল তৈরি করে তার গায়ে মাচিস বেঁধে নামিয়ে দেওয়া হলো। আমাদের আওয়াজে ও সেটা বুঝতে পেরে চটপট মশাল জ্বালিয়ে নিল। এরপর কিভাবে ওকে উদ্ধার করা যায় সে নিয়ে আমরা বলা বলি করছি, ও দেখি হঠাৎ গায়েব। গেল কোথায়?
বলতে না বলতে কোথা থেকে মাটি ফুঁড়ে যেন উদয় হলো জীবন। অভিজ্ঞ লোক আলো হাতে পেয়েই দেখে নিয়েছে যে সেই পিট কেন করা হয়েছে এবং এখানে কি কাণ্ড কারখানা চলছিল। সেই সাথে ও দেখতে পেয়ে যায় যে বেরোবার ঢালু রাস্তাটা অর্থাৎ সাব ইনক্লাইন ও এডিটটা কোথায়। ওর মুখে শুনে বুঝলাম যে এখানে চলছিল কোনো বেআইনি খনি, এবং সেটা সোনার। খনি চালাবার পদ্ধতিগত নিয়মগুলো না মেনে খেয়াল খুশি মতো মাইনিং করলে সোনার ডিম দেওয়া হাঁসের পেটে চাকু মারার মতো হয়। একটু পরে তাতে আর মাইনিং করা যায় না। এইখানেও ঠিক সেই কারণে বন্ধ করতে বাধ্য হয়েছে বেআইনি সোনার খনি। আসার সময় দুহাতে যে পাথরগুলো এনেছিল তাতে বেশ কিছু নাগেট খালি চোখে দেখা যাচ্ছে। প্রায় প্রতিটি পাথরের নমুনায় টন পিছু কমপক্ষে 20-25 গ্রাম সোনা থাকতে পারে। জীবন যে পিঠে পড়ে গেছিল, এবার সেই পিঠে সাব ইনক্লাইন দিয়ে নেমে আমরা আরও কিছু পাথর নিয়ে এলাম। সেগুলো স্যাময় চামড়াতে রেখে হাতুড়ির হালকা ঘা দেওয়া হলো কিছুক্ষণ ধরে। চামড়ার টুকরোটা হেলিয়ে ধরতেই পাথর গড়িয়ে পড়ল। সোনার দানা চামড়ার টুকরোতে আটকে রইল। আমাদের অনুমানের চাইতে অনেক বেশি সোনা আছে দেখা গেল। আমরা যা খুঁজছিলাম তা পেয়ে গেলাম। বাকি শুধু গ্রানাইট পাহাড়ে ধোয়াটে কোয়ার্টাজ খুঁজে পাওয়া। সেটা পাওয়া গেলে ওপর থেকে নিচ অবধি সে তো এক কত বিশাল সোনার ভাণ্ডার তা ভাবা যায় না। ইচ্ছে তো করছে এখনই সামনের গ্রানাইট পাহাড়ে উঠে পড়ি, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে সে সাহস আর নেই কারোরই। তার উপর প্রকৃতি আবার বিগড়ালো। বলতে না বলতে দমকা হাওয়ার সাথে এক পশলা বৃষ্টি আমাদের ভেজালো এবং আরও ভেজাবার হুমকি দেওয়ার জন্য কালো মেঘের একটা বড় দলকে আকাশের গায়ে রেখে গেল। রাতে থাকার ব্যবস্থা জীবন করেছে সরকারি বন আবাসে। জিপিএসে তার স্থানাঙ্ক দিতেই পথ নির্দেশ দেখা গেল, কিন্তু মেঘের ঘন ঘটায় জিপিএস বেশ ভুল করলো। আর আমরা সেটা যখন বুঝলাম তখন একটু অন্য রাস্তায় চলে এসেছি, এক পাহাড়ি ঝর্ণার ধারে। তখন প্রায় বিকেল হব হব করছে। যে পাহাড়ের গা বেয়ে সেই ঝর্ণা, সেই পাহাড়ের একদম পায়ের কাছে একটা গুহা। দেখে মনে হচ্ছে গুহাটা বড়সড়ই হবে। আমাদের সকলের ব্যাকপ্যাকে মিলিয়ে জুলিয়ে যা আছে তাতে অনাহারে রাত কাটবে না। আশেপাশে শুকনো কাঠের অভাব নেই, কাকনুডল বানানোই যেতে পারে। আর হাঁটা যায় না। প্রায় সবাই আমরা এখানেই রাত কাটাবার জন্য রাজি হলাম, কিন্তু জীবন যে যুক্তি দেখালো সেটাও উড়িয়ে দেওয়া যায় না। সামনে জলের ঝর্ণা আর পরিত্যক্ত গুহা, এই জায়গাটা রাতের হিংস্র প্রাণীদের আবাসস্থল হতে পারে। গুহার কাছে গিয়ে কিন্তু সত্যি একটা বোটকা গন্ধ পাওয়া গেল। কিন্তু আমরা যাই কোথায়? জিপিএস তো ভুলভাল রাস্তা দেখাচ্ছে। ঝর্ণার মিষ্টি জল খেয়ে মাথায় একটা বুদ্ধি খেলল। সবাই সেটা মেনেও নিল। এই ঝর্ণা ধরে মাত্র 8 কিলোমিটার নেমে গেলে অবশ্যই থুলি নদী। আমাদের টোপোগ্রাফিক ম্যাপ তো আর জিপিএস নয় যে ভুল কিছু পথ দেখাবে। কিন্তু তাতে কি? আরে ভাই, বোঝো না কেন? নদী মানেই তো এই জিম্বাবোতে তার আশেপাশে গ্রাম বা মানুষের বসতি হতে পারে, রাতের আশ্রয়, এমনকি খাবারও মিলতে পারে। জীবন আরও দেশওয়ালি এক ভাইয়ের দিকে তাকিয়ে আমাদেরকে নিয়ে রসিকতা ছাড়ল না। দেখা গেল সেটা হয়তো এদের কারো শ্বশুর বাড়ি হতে পারে। হ্যাঁ, কি জীবন, জামাই আদরের খাবারের ভাগটা আমাদের দেবে তো? এটা দেখছি ইউনিভার্সাল জোক। ওরা দুজনেই জামাই আদরের কথা বলে আর সাদা দাঁতগুলো বের করে হেসে ওঠে। এরকম মজা আর হাসতে হাসতে আমরা থুলি নদীর পাড়ের কাছে পৌঁছালাম অনেক তাড়াতাড়ি। আর সেইখানে এসে বেশ কিছু নিষ্ঠুর সত্যির সামনে দাঁড়ালাম। নদী জল দেয়, সুফলা মাটি দেয় মাছেরও জোগাড়, কিন্তু জিম্বাবোতে নদী এছাড়া আরও কিছু দেয়। পাহাড় আর ঝর্ণার পাথরেরা গড়িয়ে গড়িয়ে এসে জমা হয় নদীর কাছাকাছি। তার মধ্যে বেশ কিছু পাথরে থাকে সোনা আর হিরে। এই থুলি নদীর কাছে স্বভাবতই থাকবে সোনা মেশানো পাথর। স্থানীয় লোকে বলে রাবল। নদীর কাছে পৌঁছাতেই স্বর্ণসন্ধানী এক ঝাঁক গ্রামবাসীর দেখা। সারাদিন ধরে ওরা নদীর বালি আর আশেপাশে পিট কেটে পেয়ে যায় সোনা। দেখলাম সারাদিনের শেষে বেশ ভালো পরিমাণে সোনা সবকটা দলই পেয়েছে। তবু ওরা বেশ গরিব, তা ওদের সঙ্গের অর্ধভুক্ত অপুষ্ট শিশুগুলোকে দেখলে বোঝা যায়। কিন্তু সারাদিনে পাওয়া এই সোনা, সেটা তো কম নয়। যদি 4-5 জন মিলে 1 টনের কাছাকাছি পাথর ধোয়া মোছা করে, তাহলে মাথাপিছু কত পায়? ওদের একজন আমাদের সত্যি কথাটা বলল। এইসব সোনা সপ্তাহে 2-3 দিন মাফিয়ারা এসে নিয়ে যায়, আগের থেকে দাদন দেওয়া অল্প পয়সার বিনিময়। তাতে কোনো রকমে ভুট্টা দানা কেনা যায়। এখানে গ্রামের সাধারণ লোক ভুট্টা দানা জলে সেদ্ধ করে একরকম পুলটিস মতো জিনিস বানিয়ে খায়। গমের আটার রুটি খেতে পাওয়া বিলাসিতা পালে পরবে হয়তো জুটল,
সেই এক শোষণের কাহিনী সব জায়গাতে। জীবন ও তার সাথী নীরবে ঘাড় নেড়ে জানালো, যা আমরা শুনছি সব সত্য। প্রসঙ্গটা পাল্টাতে জীবন তাদেরকে গেস্ট হাউসের রাস্তাটা দেখানোর জন্য বলতেই তাদের সর্দার হাত তুলে দেখিয়ে দিল সেটা। অদূরে এক পাহাড়ি টিলার চূড়াতে এক উঁচু পাঁচিল দেওয়া একটা বেশ বড় বাড়ি। বাইরে থেকে লোক এলে তারা ওখানেই থাকে এবং খায়। আমাদের কাছে কাপ নুডল ছিল, এতে গরম জল দিলেই খাবার তৈরি হয়ে যায়। আমরা ওদের জন্য কয়েকটা দিলাম, ওরা ওদের বাচ্চাদের খাইয়ে দিল। এক শ্রমিক রমণী কিছু কাপ নুডল চেয়ে নিল, ওই কাপ নুডল বাড়ি নিয়ে যাবে তার বাচ্চাদের জন্য। আমি ইচ্ছে করে আরও কিছু কাপ নুডল ছেড়ে এলাম। চলে আসার সময় দেখি সেই মেয়েটি কাপ নুডলগুলোর গায়ে হাত বুলিয়ে দ্রুত ঢুকিয়ে নিচ্ছে তার অ্যাপ্রনের ভেতরের পকেটে। সারাদিনের ক্লান্ত শরীরটা টানতে টানতে সে যখন পৌঁছাবে তার কুটিরে, তখন আজকের চিত্রটা অন্যরকম হবে। তার শিশুরা হাপুস হুপুস করে খাবে ধোয়া ওঠা কাপ নুডল। মনে হচ্ছে এই ভেবেই তার সারাদিনের উপবাস ক্লিষ্ট মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। মায়েরা বোধ করি পাল্টায় না কোথাতেও। দুপাশে গভীর ঘাসের বুক চিরে পাকদণ্ডি বাঁধানো পথে টিলার ওপরে উঁচু পাঁচিল ঘেরা সেই বাড়ির গেটের কাছে যখন পৌঁছালাম, তখন পশ্চিম আকাশে একটা লাল বড় গোলা পাটে বসেছে, হালকা আলো আছে। দেশীয় ভাষায় জীবন আর তার লোকেরা গৃহরক্ষককে ব্যাপারটা বলতেই গেট খুলে গেল, শুধুমাত্র রাতের আশ্রয়ের জন্য। কাল সকালেই ছেড়ে চলে যেতে হবে। ঝাঁকা ভর্তি মুরগি আর ভুট্টার আটা আছে, রাত্রে খাবার অসুবিধা হবে না। তবে মালিকদের অনুমতি ছাড়া ঘর খুলে দিতে পারবে না। ছাদের ওপরের ঘরটা ওর, সেটা ছেড়ে দেবে। ছাদে ও শোবে। আমাদের দলের কিছু লোক ওর সাথে সেখানেও শুতে পারে। কাঠের আগুনও থাকবে, শীত করবে না। এখানে দিনে গরম হলেও রাতে কিন্তু বেশ শীত করে। গেস্ট হাউসের ঠিক পাশ দিয়ে একটা পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে। আমরা চাইলে এখনই তাতে স্নান করে ফ্রেশ হতে পারি, তবে চাঁদ ওঠার আগে সেসব কিছু শেষ করে ফেলাই ভালো। হঠাৎ চাঁদ ওঠার সাথে আমাদের স্নানের কি সম্পর্ক? জীবনের সাথে মুখ চাওয়াচাই করে কথাটা বলেই ফেলেছে। মানে এখন আর তেমন ভয়ের কিছু নাই। আগে এই ঝর্ণাতে চাঁদের হাট বসে যেত, জ্যোৎস্নার আলোতে বনের সব জীবজন্তুরা আসতো দল বেঁধে। এখন কখনো কখনো আসে কেউ কেউ। কেন? জল তো শুকায় না, এই গরমেও তো দিব্যি বয়ে চলেছে। নাকি আরও কোনো বড় ঝর্ণা আছে? সে আমাদের দিকে তাকিয়ে সাদা দাঁত বের করে হেসে ওঠে। ঝর্ণা এ তল্লাতেই একটাই, জঙ্গলি জানোয়ারেরা সব বেঁচে পড়তে থাকলে তবে তো। তেনারা সব আসেন, সোনা আদায় করেন আর শিকারও করেন। তাদের হাতে মরতে মরতে এক আধটা কেউ কেউ এখনো বেঁচে আছে কোনো রকমে, তারাই আসে কখনো কখনো। ঝর্ণার জলে স্নান করে আমরা যখন ফিরে এলাম গেস্ট হাউসের আঙিনার টিন শেডে, তখন কাঠের উনুন জ্বলছে 2-3টে। রবার্ট গাড়ি ঠিক করিয়ে মেকানিক বন্ধুকে সঙ্গে নিয়ে খুঁজে খুঁজে চলে এসেছে। সঙ্গে 1 বস্তা জোয়ার গম মেশানো আটা, সয়াবিন তেল আর তেল চুকচুকে কালো রঙের একটা পাঁঠাও এনেছে। মুরগি আজ অনেকগুলো কেটে ফেলেছে। কালো পাঁঠা সদ্ব্যবহার কাল হবে। আপাতত সে আগুনের অধীরে এক জায়গায় বাঁধা, কাঁঠাল পাতা মতো কিছু চিবিয়ে চলেছে। মেকানিক লোকটি বয়স্ক, ও এখানকার সব পাহাড় জঙ্গল হাতের তালুর মতো চেনে। তার কাছে সেই সব গল্প শুনেছিলাম আমরা সব। তাকে আমরা যখন এক জায়গাতে গাছের ওপরে মরা হরিণ দেখার কথা বললাম, সে তো হেসে আকুল। এটা কোনো প্রচার, অর্থাৎ ওই চোরা শিকারী বাহিনীর কাজ। ওদিকে আর চিতা কই। এ তল্লাটে একটা চিতার পরিবার ছিল। শুনি একটা তরুণী চিতা আর তার বাচ্চা 2-3টে এখনো বেঁচে আছে। তবে আজ শুনলাম সে মাদি চিতাটার কয়েকদিন হলো দেখার নেই। বাচ্চাগুলোকে হয়তো লুকিয়ে রেখে গেছে ওই গুহাটায়। গুহাটায় মানে? আমরা একটু আগে সেই ঝর্ণার ধারে এ তল্লাটে এই ঝর্ণার মতো বাঘদের থাকার মতো তো ওই একটাই গুহা। আমাদের কয়েকজন যারা আজ রাতটা ওই গুহাতে থাকবার প্ল্যানিং করেছিলাম, জীবন তাদের দিকে তাকিয়ে বলল, আমি তো তখনই তোমাদের মানা করেছিলাম। ভাগ্যিস তোমরা আমার কথাটা। জীবন এটা অবশ্য বলল না যে চিতার গুহাতে কার জিপিএসের জন্য পথ ভুলে আমরা পৌঁছেছিলাম।
মেকানিক ভদ্রলোক বললেন। ভাগ্য তোমাদের সাথে এই বিকেলেও ছিল, সেটা না হলে তোমাদের মতো কেউ একজন এখানে আমাদের সাথে গল্প করতো না। তুমি কি বলতে চাইছো? দিন দুই আগে হলে সন্ধে হব হব সময়ে ঘাসের বনের বুক চিরে যে পাকদণ্ডী রাস্তাটা এখানে এসেছে, সেখানে একটা চতুর পুরুষ চিতা অপেক্ষা করতো পথ ভোলা কোনো বাছুর বা ভেড়ার জন্য। পায়ে চলা তোমরা তো তার কাছে আরো সোজা শিকার ছিলে। তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের একদিন আগে আসা অতিথিরা সেই চিতাটার কপালে কতগুলো বুলেট বিধিয়ে তার চামড়াটা হয়তো হারানের বাজারে বিক্রি করে দিয়েছে। তোমরা যে চিতার গুহায় আজ রাত্রে থাকবে বলে ঠিক করেছিলে, সেটা এই বাংলোর ছাদ থেকে দেখা যায়। আকাশে মেঘের তেমন উৎপাত না থাকলে এই চাঁদনি রাতে দেখা যায় ঝর্ণা সমেত পুরো উপত্যকাটা। গভীর রাতে ছাদে ক্লান্ত সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আর জীবন ঘুমাইনি। দুটো নাইট ভিশন বাইনোকুলার নিয়ে আগুন পোয়াতে পোয়াতে শুনছি জ্যোৎস্না ধোয়া আকাশে রাতের প্রকৃতির অর্কেস্ট্রা, ঝর্ণার কুলুতানের সাথে ঝিঝির ঐক্যতান, সংযোজনায় প্রহর জাগা শিয়াল আর রাত জাগা পেঁচা। দর্শকের অভাবে তাতে বেদনা মাখা সুর। কিছু পরে অবশ্য এসে পৌঁছেছিল একদল বাদামি ইম্পাল্লা হরিণের দল। তারা চারিদিক দেখতে দেখতে ঘাড় নামিয়ে মুখ ডোবায় ঝর্ণা স্ফটিক জলে। হঠাৎ কেন জানি এক সতর্ক আওয়াজ আসে তাদের মধ্যে। নিস্তব্ধ উপত্যকা ছড়িয়ে সেটা আমাদেরও কানে আসে। মুহূর্তে তাদের বিদ্যুৎ বেগে পালিয়ে যাওয়ার আওয়াজে ঘাস বনে ধুলির ঝড় ওঠে। তবে কি? জীবন ফিসফিস করে বলল, ঝর্ণার দিকে আর গুহার কাছে নজর রাখো, কিছু দেখা গেলেও যেতে পারে। আধ ঘন্টা কেটে যায়। বাইন্য ধরা হাত দুটো ব্যথা করে, ঘুম নেমে আসে চোখে। কিন্তু এটা কি? ঝর্ণাতে শর্টকাটে যাওয়ার জন্য দেওয়ালে একটা বড় গর্ত করা আছে। অবশ্য ওটা একটা বাঁশের গেট দিয়ে বন্ধ করা আছে। ঠিক সেই দিকের দেওয়ালের ধারে একজোড়া আগুনের ভাটার মতো জ্বলছে। ওটা কি? ওদিকে অনেক কটা গাছ পাশাপাশি। চাঁদ এখন ঠিক ওগুলোর ওপরে থাকায় বেশ অনেকটা ছায়া তৈরি হয়েছে। নাইট ভিশনেও বোঝা যাচ্ছে না। জীবন ওর নাইট ভিশনকে গলায় ঝুলিয়ে ঝুলছিল। টোকা মারি ওর পিঠে। ব্যাপারটা চট করে জীবন বুঝে ফেলল। আমাকে ফিসফিস করে ওর পিছু পিছু যেতে বলল। ছাদের সিঁড়ি রাস্তায় নামানো কোলাপসেবল শাটারের দিকে তাকিয়ে আমাকে আশ্বস্ত করে বলল, আরও এরকম দুটো বন্ধ গেট পেরিয়ে তবে জানোয়ারটা এখানে আসতে পারে। ভয় নেই, আমি নিজে বন্ধ করেছি। আমাদের মধ্যে কেউ যদি ঝর্ণা থেকে ফেরার পথে গেটটা বন্ধ করতে ভুলে যায়, তবেই এই আঙিনাতে ঢুকতে পারে। তবে শুধু শুধু আঙিনাতে ঢুকবেই বা কেন? কিন্তু ভুল আমাদের একজন কি করেছিল? ঝর্ণার জলে চান করে ফেরার পথে তার ভুলের জন্য আমাদের চোখের সামনেই একজনকে তার প্রাণ দিয়ে সেই প্রশ্নের জবাব দিল। জীবনের কথা শেষ হতে না হতেই টিন শেডে বেঁধে রাখা রবার্টের আনা নধর পাঠাটা বোধ করি বিপদ আন্দাজ করে আর্তনাদ করে ডেকে উঠল। পলক খেলার কম সময় মনে হলো আঙিনাতে একটা ঝড় বয়ে গেল। চাঁদের আলো আর নাইট ভিশন থাকা সত্ত্বেও মনে হলো অনেকগুলো সাদা কালো বিন্দু একসাথে টিন শেডের দিকে তীব্র বেগে হারিয়ে গেল। সাদা কালো বিন্দুগুলো আসলে কি, সেটা পরিষ্কার দেখা গেল তার ফেরার সময়। কালো পাঠাটাকে মুখে কামড়ে টেনে নিয়ে যেতে ব্যস্ত সে তখন। এটি খুব সম্ভবত সেই তরুণী চিতাবাঘটি। কি মনে করে সে এক লহমার জন্য আঙিনাতে থেমে গেল। সদ্য শিকার করা পাঠাটাকে একবার দেখে নিল। কিছু পরে গভীর রাতে স্তব্ধ উপত্যকায় একবার শোনা গেল বাঘের চাপা হুঙ্কার। নাইট ভিশনে দেখা যাচ্ছিল ঠিক গুহার কাছে ৩-৪ জোড়া ছোট ছোট আগুন চোখ। আমার হঠাৎ মনে পড়ল আজ বিকালে থুলি নদীর তীরে দেখা সেই শ্রমিক রমণীটিকে। আমাদের কাছ থেকে পাওয়া আর আমার ইচ্ছে করে ছেড়ে আসা কাপ নুডলগুলোর গায়ে হাত বুলিয়ে ঘরে রেখে আসা অভুক্ত শিশুদের কথা মনে করতে করতে অ্যাপ্রনের ভিতর দ্রুত লুকিয়ে নেওয়া সেই খুশি খুশি মুখ। যেটা দেখিনি তখন, সেটা এখন পূর্ণ হলো। এক ক্লান্ত উপবাস ক্লিষ্ট মা বয়ে নিয়ে চলেছে তার পথ চেয়ে থাকা উপসী শিশুগুলোর উপাদেয় আহার। সত্যি, মায়েরা সব সমান, তা সে মানুষ হোক আর চিতাবাঘ। জিম্বাবুতে সেবারের স্বর্ণ অনুসন্ধানে লেপার্ড গ্রানাইট মাউন্টেন আর তার চারপাশে স্বর্ণ আকরিকের সম্ভাবনাময় এক বিশাল জায়গার সন্ধান পেয়েছিলাম,
কিন্তু মাতৃরূপেণও যে সন্ধান আমরা পরপর দুবার পেয়েছিলাম, সেই পাওয়া সব কিছুর চাইতে মূল্যবান হয়ে চিরকাল স্মৃতির মণিকোঠায় সোনার চাইতে বেশি মূল্যবান আর অক্ষয় হয়ে থাকবে। শেষ হলো আজকের গল্প প্রদীপ কুমার বিশ্বাসের লেখা সোনার দেশ জিম্বাবুতে। জীবনের ভূমিকায় নিরুপম নাথ, গ্রাম্য মেয়ের ভূমিকায় কঙ্কা বণিক, অন্যান্য চরিত্রে সমীরণশীল। আবহ নির্মাণ সায়ক পাল ও টিম অ্যানোনিমাস। প্রচ্ছদ নির্মাণ সূর্য দাস। গল্পকথক এবং গল্পের সূত্রধর আমি সোহম। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আবার ফিরে আসব আগামী পর্বে। ততক্ষণ শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী।